খটকা যে লাগছিল না তা তো নয়, সব কিছুতেই গরমিল। চোখ মেলে একটু বৈজ্ঞানিকভাবে চিন্তা করতে গেলেই কোথায় যেন গণ্ডগোল বেঁধে যাচ্ছে। ঊনবিংশ শতাব্দীর প্রকৃতিবিদ, বিজ্ঞানী ও ভূতত্ত্ববিদরা বরাবরই যেন হোঁচট খেয়ে পড়েছিলেন চারপাশে অসংখ্য পরিচিত এবং অপরিচিত প্রাণের সমাহারকে ব্যাখ্যা করতে গিয়ে। তথাকথিত এই মহান সৃষ্টির মধ্যে এত অনাসৃষ্টি কেন? কেন এত অযথা অপচয়? কেন দেখলে মনে হয় এর পিছনে আদৌ আর কোনো পরিকল্পনা বা প্ল্যান নেই? অবস্থাটা দাঁড়ালো অনেকটা কুয়োর ব্যাঙের মতো। কুয়ো থেকে বের না হলে তো আর বাইরের পৃথিবী নতুন নতুন জিনিসগুলো পরখ করে দেখা যাচ্ছে না। আবার কুয়ো থেকে বের হওয়ার পথটাও যে কেউ বাতলে দিচ্ছে না। ভূতাত্ত্বিক পরীক্ষা থেকে দেখা যাচ্ছে আমাদের এই পৃথিবীর বয়স বহু কোটি বছরের কম নয়। বিজ্ঞানীরা তখনও জানতেন না পৃথিবীর আসল বয়স কত। পৃথিবীর বয়স হিসাব করে বের করার মতো প্রযুক্তিও তখন আমাদের হাতে ছিল না। কিন্তু ভূতত্ত্বের বিভিন্ন স্তর এবং ফসিল দেখে বুঝতে পারছিলেন যে এর বয়স বহু কোটি বছরের কম নয়। অনেক পরে 1905 সালে রেডিওমেট্রিক ডেটিং আবিষ্কার হওয়ার পরেও বেশ পরে বিজ্ঞানীরা হিসাব করে বের করেন যে পৃথিবীর বয়স আসলে প্রায় 450 কোটি বছর। ফসিলগুলো চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে জীবজগতের সুদীর্ঘ ক্রমবিকাশের ইতিহাস। কিন্তু বাইবেল তো বলছে মাত্র কয়েক হাজার বছর আগে সৃষ্টি করা হয়েছে সব গ্রহ, তারা, নক্ষত্রসহ আমাদের এই পৃথিবী। প্রকৃতিতে বিরাজমান সব প্রাণ একটি একটি করে সৃষ্টি হয়েছে সৃষ্টিকর্তার হাতে, আর তারপর তারা সেভাবেই রয়ে গিয়েছে, বদলায়নি একটিও। আদি থেকে অন্ত পর্যন্ত তারা থেকে যাবে অপরিবর্তনীয়। এই শাশ্বত স্থায়িত্বের তত্ত্ব যেন সিন্দাবাদের ভূতের মতোই ঘাড়ে চেপে বসেছিল। ষোড়শ শতাব্দীতে কোপার্নিকাস মানুষের কল্পনায় তৈরি স্থির পৃথিবীকে সূর্যের চারিদিকে ঘুরিয়ে দিলেন। ব্রুনোকে আগুনে পুড়তে হলো এই ঘূর্ণায়মান পৃথিবীর তত্ত্বকে সমর্থন করার জন্য। কিন্তু জীববিজ্ঞান ঘুরপাক খেতে থাকলো সেই কাল্পনিক কয়েক হাজার বছরের অপরিবর্তনশীল এবং স্থবির প্রাণের আবর্তের ভিতরেই। কিন্তু সেই প্রাচীনকালে কি গ্রিক দার্শনিকদের মনে সন্দেহ জাগেনি প্রজাতির স্থিরতা নিয়ে? তাদের কেউ কেউ তখনই তো প্রস্তাব করেছিলেন যে প্রজাতি আসলে পরিবর্তনশীল। এক প্রজাতি থেকে হয়তো আরেক প্রজাতির উদ্ভব হয়েছে। তাহলে তারপর কি হলো? আপাতদৃষ্টিতে দেখলে মনে হয় যে খ্রিস্টীয় ধর্মতত্ত্বে অন্ধকূপে আবদ্ধ হয়ে আমাদের অপেক্ষা করতে হয়েছিল দীর্ঘ 2000 বছর। কিন্তু মানব সভ্যতার ইতিহাসের পাতাগুলো একটু মনোযোগ দিয়ে উল্টালে দেখা যায় যে এই স্থির বিশ্ব বা অপরিবর্তনশীলতার দর্শনের আসল নাটের গুরু আমাদের বিশ্বজোড়া পূজনীয় দার্শনিকদ্বয় প্লেটো এবং অ্যারিস্টটল ছাড়া আর কেউ নয়। অ্যারিস্টটল তার গুরু প্লেটোর মতোই প্রাণশক্তি, স্থবির মহাবিশ্ব, স্থির এবং অপরিবর্তনশীল প্রজাতিতে আস্থাবান ছিলেন। তার মতে বিশ্বজগতে সব কিছুর পিছনে একটা উদ্দেশ্য ঠিক করা আছে, আর এই উদ্দেশ্যের মূলে রয়েছে অপরিবর্তনশীলতা। সব কিছুর বিদ্যমান স্বভাব ধর্ম জানাটাই নাকি বিজ্ঞান। মানব সভ্যতা তার এই স্থবির জাগতিক দর্শনে বোঝা বেয়ে বেরিয়েছে প্রায় 2000 বছর। বার্ট্রান্ড রাসেল তার পশ্চিমা দর্শনের ইতিহাস বইতে এ প্রসঙ্গে বলেছেন যে অ্যারিস্টটলের এই মতবাদ বিজ্ঞান ও দর্শনের জন্য পরবর্তীতে বড় বাধা হয়ে দাঁড়িয়েছিল। তারপর যত বড় বড় বুদ্ধিভিত্তিক অথবা বৈজ্ঞানিক আবিষ্কার ঘটেছে তাদের প্রায় সবাইকেই কোনো না কোনোভাবে কোনো না কোনো অ্যারিস্টটলীয় মতবাদকে উৎখাত করে এগোতে হয়েছে। এখনও পর্যন্ত পৃথিবী জুড়ে তারই ধারাবাহিকতা দেখতে পাচ্ছি আমরা। 18শ শতাব্দীর কার্ল লিনিয়াসকে জীবের শ্রেণীবিজ্ঞানের জনক বলে ধরা হয়। তিনি প্রথমবারের মতো জীবের শ্রেণীবিন্যাসের একটি সাধারণ বৈজ্ঞানিক পদ্ধতি তৈরি করেন। লিনিয়াসও তখনকার দিনের রেওয়াজ অনুযায়ী একজন প্রকৃতিবিদ হিসাবে উদ্ভিদ এবং শ্রেণীর প্রাণীবিন্যাস করে স্রষ্টার তুষ্টি লাভে বেশি আগ্রহ ছিলেন। এমনকি প্রথম জীবনে তিনি মনে করতেন যে প্রজাতিরা উৎপত্তির লগ্ন থেকে অপরিবর্তনীয় অবস্থায় রয়ে গিয়েছে, যদিও পরবর্তীতে এই মত কিছুটা পরিবর্তন করতে বাধ্য হয়েছিলেন। তিনি বললেন, এক প্রজাতি থেকে আরেক প্রজাতি হয়তো সৃষ্টি হয় এবং ভারসাম্য রক্ষার জন্য প্রকৃতিতে অনবরত সংগ্রামও চলে, তবে এর সব কিছুই ঘটে স্বর্গীয় নির্দেশে। বিজ্ঞানীরা গত 200 বছর ধরে লিনিয়াসের এই শ্রেণীবিন্যাসের পদ্ধতিকে স্ট্যান্ডার্ড হিসেবে ব্যবহার করে আসছেন। শুধুমাত্র পার্থক্য এই যে লিনিয়াস এই মডেলে আবিষ্কার করেছিলেন মহান স্রষ্টার সৃষ্টিকে ব্যাখ্যা করার জন্য, আর আজকের বিজ্ঞানীরা বিভিন্ন জীবকে বিভিন্ন শ্রেণীতে ভাগ করেন তাদের মধ্যকার সঠিক বিবর্তনীয় সম্পর্ক প্রতিষ্ঠার উদ্দেশ্যকে সামনে রেখে। জীবের বিবর্তনবাদ তত্ত্বের বৈজ্ঞানিক অগ্রযাত্রা শুরু হয়
আসলে ঊনবিংশ শতাব্দীর মাঝামাঝি ব্রিটিশ প্রকৃতিবিদ চার্লস ডারউইনের হাত ধরে। তিনি বললেন, কোনো প্রজাতি চিরন্তর বা স্থির নয়, বরং এক প্রজাতি থেকে পরিবর্তিত হতে হতে আরেক প্রজাতির জন্ম হয়। পৃথিবীর সব প্রাণী কোটি কোটি বছর ধরে তাদের পূর্বপুরুষ থেকে বিবর্তিত হতে হতে এখানে এসে পৌঁছেছে। বিবর্তনের ইতিহাসে বিভিন্ন ধাপ পেয়ে কয়েকশো কোটি বছর পিছনে গেলে দেখা যাবে যে মানুষসহ সকল জীবেরই আদি উৎপত্তি হয়েছিল সেই একই আদিম এককোষী প্রাণী থেকে। তারপর নানাভাবে নানা প্রজাতির মাধ্যমে তা বিবর্তিত হয়ে সারা পৃথিবী জুড়ে ছড়িয়ে পড়েছে। ডারউইনের দেওয়া এই বিবর্তন তত্ত্বটি আজকে বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এবং সুপ্রতিষ্ঠিত। এটি অত্যন্ত সফল একটি তত্ত্ব যা সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজকে বৈজ্ঞানিকভাবে প্রতিষ্ঠিত হয়েছে। কারণ তিনি অন্যদের মতো শুধু একটি ধারণা প্রস্তাব করেই ক্ষান্ত হননি। বিবর্তনের প্রক্রিয়াটি কিভাবে কাজ করে তার পদ্ধতিও বর্ণনা করেছেন সবিস্তারে প্রথমবারের মতো। কিন্তু ঊনবিংশ শতকের সেই সময়ে রক্ষণশীল খ্রিস্ট ধর্মের প্রবল প্রতাপে প্রকৃতিবিজ্ঞান যখন মুখ থুবড়ে পড়েছিল, তখন ডারউইন এরকম একটি বৈপ্লবিক মতবাদ দিতে পারলেন কিভাবে? আসলে ডারউইনের আগের হাতে গোনা কয়েকজন সাহসী পূর্বসূরি ইতিমধ্যে কাজ কিছুটা এগিয়ে নিয়েছিলেন। পৃথিবী তখন অধীর হয়ে অপেক্ষা করছিল এমন একজনের জন্য, যিনি তখন পর্যন্ত পাওয়া বিক্ষিপ্তভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা বিভিন্ন তত্ত্ব এবং সিদ্ধান্তগুলোকে একটি বিনিসূত্র মালায় গেঁথে জীববিজ্ঞান এগিয়ে দেবেন তার পরবর্তী স্তরে। তিনিই হলেন চার্লস রবার্ট ডারউইন। তাই ডারউইনের গল্পে আসার আগে তার এই পূর্বসূরিদের কয়েকজনের অবদান সম্পর্কে দু একটি কথা না বলে নিলে বিবর্তনের ইতিহাসের গল্পটি হয়তো অসম্পূর্ণই থেকে যাবে। প্রথমে বলতে হয় ফরাসি জীববিজ্ঞানী যা ব্যাপ্তিস্তে লামার্কের কথা। মজার ব্যাপার হচ্ছে, জীববিজ্ঞানে লামার্ক তার অবদানের জন্য যতখানি পরিচিত, তার চেয়ে ঢের বেশি পরিচিত বিবর্তন তত্ত্ব নিয়ে তার ভুল মতবাদের কারণে। লামার্ক সঠিকভাবে সিদ্ধান্তে আসেন যে প্রজাতি সুস্থির নয়, এক প্রজাতি থেকে আরেক প্রজাতির বিবর্তন ঘটে। তবে তিনি যে পদ্ধতিতে এই পরিবর্তন ঘটে বলে ব্যাখ্যা দেন, তা পরবর্তীতে সম্পূর্ণ ভুল বলে প্রমাণিত হয়। কিন্তু এটা অস্বীকার করার কোনো উপায় নেই যে লামার্কই হচ্ছেন প্রথম বিজ্ঞানী যিনি প্রজাতির স্থিরতাকে বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে চ্যালেঞ্জ করে বিবর্তনের চালিকা শক্তি এবং পদ্ধতি সম্পর্কে একটি যুক্তিযুক্ত উত্তর খুঁজে বেড়ার চেষ্টা করেছিলেন। তার মতবাদ সারা পৃথিবী জুড়ে ব্যাপকভাবে প্রচারিত হয় এবং এখনও প্রায়ই দেখা যায় যারা বিবর্তন সম্পর্কে ভাষা ধারণা রাখেন তাদের অনেকেই ল্যামার্কিয়ান মতবাদকে ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের সাথে গুলিয়ে ফেলেন। ডারউইনের বিবর্তনবাদ তত্ত্বের সাথে লামার্কিয়ান দৃষ্টিভঙ্গির পার্থক্য নিয়ে আলোচনা করার ইচ্ছা রইল পরবর্তী অধ্যায়ে। ডারউইনের দাদা ডক্টর ইরেমাস ডারউইনও ছিলেন একজন প্রখ্যাত চিকিৎসাবিদ এবং জীবের বিবর্তনের মতবাদের সক্রিয় সমর্থক। তিনি কোনো ধর্মীয় বিধিবিধানে বিশ্বাস করতেন না, তবে মনে করতেন যে এক পরমেশ্বরের নির্দেশেই জীবজগৎ তার চারিদিকের প্রতিকূল প্রকৃতির সাথে খাপ খাইয়ে নেওয়ার জন্য অনবরত পরিবর্তিত হয়ে চলেছে। আর এই পরিবর্তন চলছে বাইবেলে বলা কয়েক হাজার বছর নয়, বরং কয়েক কোটি বছর ধরে। এ দুজন ছাড়াও জর্জ বুফো, সেন্ট ইলার, রবার্ট চেম্বার্স, স্লেখার, উঙ্গার, হার্বার্ট স্পেন্সার, শোপেন হাওয়ারসহ অনেক ডারউইন পূর্ববর্তী বিজ্ঞানীদের নাম করা যায় যারা বুঝতে পেরেছিলেন প্রজাতি আসলে স্থিতিশীল নয়। এরা বিবর্তনকে বাস্তব হিসেবে মেনে নিলেও এর প্রক্রিয়া কি তা সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি। এবারে আসা যাক প্রখ্যাত ভূতত্ত্ববিদ চার্লস লয়েলের কথায়। ডারউইনের বিবর্তনবাদ মতবাদের আবিষ্কারের পিছনে তার অবদান অনস্বীকার্য। ডারউইন লায়েলের লেখা প্রিন্স অফ জিওলজি বইতে ভূতত্ত্ববিদের সদাপরিবর্তনশীলতার ধারণা নিয়ে খুবই প্রভাবিত হন। ডারউইন লায়েলের লেখা প্রিন্স অফ জিওলজি বইতে ভূতত্ত্ব সদাপরিবর্তনশীলতার ধারণা নিয়ে খুবই প্রভাবিত হন। লায়েল বললেন, নুহের আমনের এক মহাপ্লাবন দিয়ে পৃথিবীর ভূপৃষ্ঠের পরিবর্তন হয়নি, বরং হয়েছে ধীরে ধীরে বহু কোটি বছর ধরে প্রাকৃতিক শক্তিগুলোর কারণে। বৃষ্টি, আগ্নেয়গিরি থেকে অগ্ন্যুৎপাত, ভূমিকম্প, বাতাসের মতো অসংখ্য প্রাকৃতিক শক্তি যুগে যুগে ভূপৃষ্ঠের পরিবর্তন ঘটিয়ে এসেছে এবং এখনও একইভাবে এই পরিবর্তন ঘটে চলেছে। যদিও লাইলি প্রথম এই মতবাদটিকে প্রতিষ্ঠিত করতে সক্ষম হন, তার মতবাদের বেশিরভাগ অংশই এসেছিল তার পূর্বসূরি ভূতত্ত্ববিদ, ইতিহাসের পাতায় প্রায় হারিয়ে যাওয়া জেমস হাটনের দেওয়া মতবাদ থেকে।
সে গল্প আপাতত তোলা থাকলো পরবর্তী অধ্যায়ের জন্য। লায়েলের এই মতবাদ তখনকার সমাজে তীব্রভাবে সমালোচনার সম্মুখীন হলেও পরবর্তীতে তা ডারউইনকে খুবই প্রভাবিত করে। অনেকেই মনে করেন যে লায়েলের এই মতবাদ সামনে না থাকলে ডারউইন এত সহজে বিবর্তনবাদের পক্ষে তার যুক্তি এত বলিষ্ঠভাবে খাড়া করতে পারতেন না। ডারউইনের বিবর্তন তত্ত্বের পেছনে লায়েলের প্রত্যক্ষ এবং পরোক্ষ অবদান এতখানি যে তাকে ছাড়া এই গল্প বলা একরকম অসম্ভবই বলতে হবে। তাই পরবর্তী কয়েকটি অধ্যায়ে দেখা যাবে তার প্রসঙ্গ বারবারই সামনে চলে এসেছে। অনেকটা হঠাৎ করেই 1831 সালে ডারউইন বিগল জাহাজে করে দক্ষিণ আমেরিকা থেকে শুরু করে প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ, আফ্রিকা সহ পৃথিবীর বিভিন্ন অঞ্চলে 5 বছরের জন্য ঘুরে বেড়ানোর সুযোগ পেয়ে যান। তখন তিনি মোটে কেমব্রিজের ক্রাইস্ট কলেজ থেকে বিএ পাশ করে বেরিয়েছেন। ছেলেকে ডাক্তার এবং আইনজ্ঞ বানানোর চেষ্টায় ব্যর্থ হয়ে ডারউইনের বাবা ডক্টর রবার্ট ডারউইন শেষ পর্যন্ত তাকে ধর্মযাজক বানানোর জন্য এই ক্রাইস্ট কলেজে পাঠান। কিন্তু তাতে আপাতভাবে হিতে বিপরীতই হলো। ধর্মযাজক হওয়া তো দূরের কথা, তিনি শেষ পর্যন্ত চরম আঘাত হানলেন সনাতন ধর্মের উপর তার বিবর্তন তত্ত্ব প্রতিষ্ঠার মাধ্যমে। বিগল জাহাজে ওঠার সময়ও তিনি অন্যান্য ছাত্রদের মতোই সৃষ্টিতত্ত্ব এবং জীবের স্থিতিশীলতার তত্ত্বে বিশ্বাসী একজন প্রকৃতিবিদ ছিলেন। লায়েলের তত্ত্ব তখনও তার পড়া হয়ে ওঠেনি। তাহলে এই 5 বছরের বিশ্ব অভিযানে বেরিয়ে ডারউইন এমন কি দেখলেন যে তার এই ধারণাগুলোর আমূল পরিবর্তন ঘটে গেল? আসলে হঠাৎ করে পুরো পৃথিবী ঘুরে দেখার সুযোগ ও দক্ষিণ আমেরিকার বৈচিত্র্যময় প্রকৃতির সাথে তার স্বভাবজাত ধৈর্য, গভীর পর্যবেক্ষণ শক্তি, অনুসন্ধিৎস মন এবং সর্বোপরি বৈজ্ঞানিক চিন্তা পদ্ধতিকে সমন্বয় করে জীবের উৎপত্তি এবং বিকাশ সম্পর্কে তিনি যে সিদ্ধান্তে পৌঁছালেন তা আমাদের হাজার বছর ধরে লালন করা সৃষ্টিতত্ত্ব সংক্রান্ত প্রাচীন এবং ধর্মীয় চিন্তা পদ্ধতিগুলোকে ভেঙে গুঁড়িয়ে দিল। ডারউইনের নিজের কাছে এই বিবর্তন তত্ত্বটি এতখানি বিপ্লবাত্মক মনে হয়েছিল যে তিনি তা প্রচার করতেও যথেষ্ট দ্বিধাবোধ করছিলেন। বিগল জাহাজে 5 বছরব্যাপী বিশ্বভ্রমণ শেষ করে এসে 1837 সালের দিকেই প্রজাতির উৎপত্তি নিয়ে লিখতে শুরু করলেও 1859 সালের আগে অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন অর দ্য প্রিজার্ভেশন অফ ফেভার্ড রেসেস ইন দ্য স্ট্রাগল ফর লাইফ, বা ছোট করে বললে প্রজাতির উৎপত্তি, বইটি প্রকাশ করেননি। হুকারের কাছে লেখা এক চিঠিতে ডারউইন এ সম্পর্কে লিখতে গিয়ে বলেছিলেন যে এই তত্ত্বটি প্রস্তাব করতে গিয়ে তার নিজেকে অপরাধী বলে মনে হচ্ছে। বিবর্তনের এই গল্প বলতে গিয়ে মনে হচ্ছে তিনি যেন একজন নরঘাতক হিসেবে স্বীকারোক্তি দিচ্ছেন। মজার ব্যাপার হচ্ছে, ডারউইনের শিক্ষক এবং প্রতিষ্ঠিত বিজ্ঞানী প্রফেসর হ্যান্সলো 1831 সালে লায়েলের লেখা বইটি উপহার দেন জাহাজে বসে পড়ার জন্য। গভীরভাবে ঈশ্বরে বিশ্বাসী শিক্ষক মশাই পই পই করে এও বলে দেন ডারউইন যেন লায়েলের সব সিদ্ধান্তই আবার বোকার মতো বিশ্বাস না করে বসেন। কিন্তু আবারও হিসাবে গণ্ডগোল হয়ে গেল। তিনি যতই বিশ্ব প্রকৃতি ঘুরে দেখতে থাকলেন ততই এর পক্ষে আরও বেশি সাক্ষ্য প্রমাণ পেলেন এবং লায়েলের সদা পরিবর্তনশীলতার ধারণাতে দীক্ষিত হয়ে উঠলেন। ডারউইন এ সময় মূলত ভূতত্ত্ব নিয়ে গবেষণা করছিলেন এবং ভ্রমণ শেষে তিনি ভূপ্রকৃতি নিয়ে উল্লেখযোগ্য 3টি বইও লেখেন। কিন্তু এর মধ্য দিয়ে জীবজগৎ নিয়ে তার বৈজ্ঞানিক চিন্তাধারা বিকাশ ঘটতে থাকে। বিচিত্র ভূপ্রকৃতির সাথে বিচিত্র সব জীবের সমারোহ দেখতে দেখতে তিনি আরও গভীরভাবে জীবের উৎপত্তি এবং বিকাশ নিয়ে ভাবতে শুরু করেন। দক্ষিণ আমেরিকা মহাদেশের চিলির উপকূলে নোঙর করা বিগল জাহাজের ভিতর হঠাৎ একদিন ভীষণভাবে আঁতকে উঠলেন ডারউইন সহ জাহাজের অন্যান্য বাসিন্দারা। 2 মিনিট ধরে যেন কোনো এক মহাপ্রলয় ঘটে গেল সারা পৃথিবী জুড়ে। ভূমিকম্প শেষ হলে ডারউইন এবং বিগলের ক্যাপ্টেন ফিটজরয় সবিস্ময়ে আবিষ্কার করলেন যে উপকূলের ভূমির উচ্চতা বেড়ে গেছে প্রায় 8 ফুট। তাহলে কি লায়েলের হিসাবই ঠিক? সেই অনাদিকাল থেকে প্রাকৃতিক শক্তিগুলোই পরিবর্তন করে আসছে আমাদের পৃথিবীর চেহারা। আবার একদিন কেপ ভার্ডে নামে এক দ্বীপপুঞ্জে নেমে তিনি দেখলেন একটি সাদা দাগ চলে গেছে মাইলের পর মাইল জুড়ে পাহাড়ের গা বেয়ে। কৌতূহলী ডারউইন পরীক্ষা করে বুঝলেন যে এগুলো কিছুই নয়, বহু বছর ধরে শামুক ঝিনুকের খোলসের চুনাপাথর থেকে এই সাদা দাগের উৎপত্তি ঘটেছে। ঠিক একই রকম দাগ বয়ে চলে গেছে সমুদ্রের পার পেয়েও। ডারউইন আবারও লায়েলের তত্ত্বের শরণাপন্ন হতে বাধ্য হলেন। তার মানে সমুদ্রের পার থেকে 45 ফুট উপরের এলাকাটি একসময় সমুদ্রের নিচে ছিল
এবং অগ্নি উৎপাতের ফলে সমুদ্রের নিচ থেকে এত উপরে উঠে এসেছে। প্রকৃতিতে এরকম বড় বড় পরিবর্তন উদাহরণ তো কোনো অভাব নেই। যেমন মানচিত্র খুললে আজ যে 7টি মহাদেশ আমরা এক এক জায়গায় দেখি, 300 কোটি বছর আগে কিন্তু এভাবে ছিল না। বিংশ শতাব্দীর প্রথম দিকেই বিজ্ঞানীরা প্রমাণ করেন যে মহাদেশীয় সঞ্চারণের মাধ্যমে এক সময় তারা আলাদা হয়ে বিভিন্ন মহাদেশের উৎপত্তি হয় এবং এই সঞ্চারণ আজও ঘটে চলেছে বিরামহীনভাবে। সে যাই হোক, এখন আবার ফিরে আসা যাক আমাদের আসল গল্পে। ডারউইন লায়েলের এই তত্ত্বকেই পরবর্তীতে কাজে লাগান জীববিজ্ঞানের ক্ষেত্রে, যদিও লায়েল নিজে প্রজাতির পরিবর্তন ধারণাকে ভুল বলে মনে করতেন। চারপাশে বিচিত্র প্রাণী আর উদ্ভিদের সমারোহ দেখতে দেখতে ডারউইনের সন্দেহ দৃঢ় থেকে দৃঢ়তর হতে থাকে যে জীববিজ্ঞানও স্থির হতে পারে না। এদের অতীতে পরিবর্তন ঘটেছে এবং আজও তা ঘটে চলেছে। বিগল জাহাজে ভ্রমণকালীন সময়ে তিনি দক্ষিণ আমেরিকার বিভিন্ন অঞ্চলে বেশ কয়েকটি বড় বড় অভিযান চালান। এরকম একটি থেকে ফিরে এসে তিনি তার বোন সুজানকে লেখা একটি চিঠিতে লেখেন যে এটি ছিল তার সবচেয়ে সফল অভিযান, কারণ এরপরেই তিনি নিশ্চিত হন যে আসলে এতদিন ধরে চলে আসা ভূপ্রকৃতির স্থিতিশীলতার তত্ত্বটি ভুল। লায়েলের সদাপরিবর্তনশীল ভূপ্রকৃতির ধারণাই আসলে সঠিক। এই উপলব্ধিটি পরবর্তীতে প্রাণের বিবর্তন সম্পর্কে সিদ্ধান্তে আসার ব্যাপারে অগ্রণী ভূমিকা পালন করে। তখনও অন্যান্য ফসিলবিদদের আবিষ্কৃত বেশ কিছু ফসিলের উদাহরণ ছিল ডারউইনের সামনে, কিন্তু সেগুলোর উপর তার মূল সিদ্ধান্ত ভিত্তি না করে তিনি বেশিরভাগ উদাহরণই সংগ্রহ করেন প্রকৃতিতে বিদ্যমান বিচিত্র প্রাণী এবং উদ্ভিদ থেকে। তিনি প্রকৃতিতে এত বৈচিত্র্যময় প্রাণের সমাহার এবং তাদের মধ্যকার বিপুল সাদৃশ্য ও বৈসাদৃশ্য দেখে বিস্মিত হন। একই ধরনের কাছাকাছি শারীরিক বৈশিষ্ট্যপূর্ণ প্রজাতিগুলোকে কেন সাধারণত একই মহাদেশে বা কাছাকাছি দ্বীপপুঞ্জেই দেখা যায়? আবার অন্যদিকে প্রতিটি প্রজাতির খাদ্যাভ্যাস বা বসবাসের পরিবেশের মধ্যে কেন এত লক্ষ রকমের পার্থক্য দেখা যায়? কেন আফ্রিকা মহাদেশেই শুধু বিভিন্ন প্রজাতির জেব্রা দেখা যায়? মার্সুপিয়েল জাতীয় ক্যাঙ্গারু বা কোয়ালা কেন শুধু পাওয়া যায় অস্ট্রেলিয়া মহাদেশে? আবার দক্ষিণ আমেরিকার দ্বীপে উঠতে অক্ষম দু ধরনের বেশ বড় আকৃতির প্রাণী দেখা গেলেও অস্ট্রেলিয়ার ইমু বা আফ্রিকার উট পাখির সাথে তাদের কোনো মিল নেই। স্থলচর প্রাণীর মধ্যে ইউরোপের মতো এখানে খরগোশ নেই, আছে কয়েক ধরনের তীক্ষ্ণ দাঁত সম্পন্ন অন্য ধরনের ইঁদুর। গ্যালাপাগাস দ্বীপপুঞ্জে এবং তার কাছাকাছি এলাকাগুলোতে 14 ধরনের প্রজাতির ফিঞ্চ পাখি, 16 প্রজাতির শামুক, 3 ধরনের প্রকাণ্ড আকারের কচ্ছপ এবং গিরগিটির মতো দেখতে কয়েক প্রজাতির ইগুয়ানা দেখা যায়, যেগুলো পৃথিবীর আর কোনো অঞ্চলে দেখা যায় না। দক্ষিণ আমেরিকা আরও আছে টেপির, চিনচিলা, আর্মাদিলা, লামা, জাগুয়ার, প্যান্থার, বিশাল আকৃতির পিপিলিকা ভুক এবং আরও অনেক প্রাণী যাদেরকে আফ্রিকা মহাদেশে খুঁজে পাওয়া যাচ্ছে না। আবার আফ্রিকার সিংহ, হাতি, গন্ডার, জলহস্তী, জিরাফ, হায়না, লেমু, শিম্পাঞ্জির মতো প্রাণীগুলো সম্পূর্ণভাবে অনুপস্থিত এই মহাদেশে। এ প্রসঙ্গ বলতে গিয়ে তিনি তার বইতে লিখেন, জৈব ভৌগোলিক উদাহরণগুলি নিয়ে যারা কাজ করছেন তারা নিশ্চয়ই কাছাকাছি প্রজাতিগুলোর মধ্যে একই ধরনের বৈশিষ্ট্য বা প্যাটার্নের রহস্যময় সমন্বয় দেখে অবাক না হয়ে পারেন না।